কামিং ব্যাক টু আওয়ার ক্লাস অ্যাগেইন। আমরা এখন চ্যাপ্টার 5 থেকে শুরু করব তোমাদের সংক্ষিপ্তভাবে কিছু তথ্য দেওয়ার। তো আমি শুরু করলাম অধ্যায় 5, পঞ্চম অধ্যায়। কাজ, ক্ষমতা ও শক্তি। তোমরা জানো এই অধ্যায়টি তথ্যগত দিক দিয়ে ছোট। এই 10টি অধ্যায়ের মধ্যে পঞ্চম অধ্যায়টি অপেক্ষাকৃত ছোট অধ্যায়, কিন্তু আবার অন্য দিক দিয়ে দেখলে এই অধ্যায়ে গাণিতিক সমস্যা সব থেকে বেশি। তো লক্ষ্য করো এই অধ্যায়ে কোন কোন জায়গা থেকে তোমাদের পরীক্ষায় ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। আমরা চিহ্নিত করতে পারি 2টা জায়গা পঞ্চম অধ্যায় থেকে। একটা হলো তোমার কাজ এবং গতিশক্তি, তারপর কাজ, শক্তি, উপপাদ্য, এই 3টি বিষয়। কাজ একটা অংশ, গতিশক্তি, বিভব শক্তি ও কাজ, শক্তি, উপপাদ্য। কাজ, শক্তি, উপপাদ্য, এই কয়টা অংশ এবং বিভব শক্তি আরেকটা অংশ। বিভব শক্তি এই কয়টা অংশ মিলে এখান থেকে একটা ক্রিয়েটিভ কোশ্চেন। এরপর শক্তির নিত্যতা সূত্র, শক্তির নিত্যতা সূত্র থেকে এই শক্তির নিত্যতা সূত্র, এই জায়গাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো লক্ষ্য করো, শক্তির নিত্যতা সূত্র প্রযোজ্য হতে পারে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, সেখান থেকে ক্রিয়েটিভ কোশ্চেন, যেটা 9-10 লেভেলের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তারপর শক্তির নিত্যতা সূত্র তোমার কার্যকর হয় সরল দোলকের বেলায়। সরল দোলক তোমরা জানো, সরল দোলকের গতিপথের সব বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র কার্যকর হয়। 3 নাম্বার পয়েন্টটা হলো আনত তলের উপর দিয়ে বস্তুর গতি। একটা আনত তলের উপর দিয়ে একটা বস্তু ছেড়ে দিলে তার গতিপথের বিভিন্ন জায়গায় গতিশক্তি আর বিভব শক্তির যোগফল ধ্রুব থাকে। এক্ষেত্রেও শক্তির নিত্যতা সূত্র পালিত হয়। এই শক্তির নিত্যতা সূত্রের উপর ভিত্তি করে এক ধরনের ক্রিয়েটিভ কোশ্চেন। আর আরেকটা অংশ থাকে, সেটা হচ্ছে স্প্রিংয়ে বিভব শক্তি, স্প্রিং বিষয়ক। তো এই 3 জায়গায় তোমরা একটু লক্ষ্য করো ভালো করে। স্প্রিং রিলেটেড বিভিন্ন অঙ্ক বিভিন্ন টেস্ট পেপারে দেওয়া আছে, বিভিন্ন কলেজের শিক্ষকগণ করেছেন কোশ্চেন, বোর্ডের কোশ্চেন আছে, তোমরা সেগুলো একটু দেখবা। এই শক্তির নিত্যতা সূত্র বিষয়ক আর স্প্রিং, এই দুটো জায়গায় বেশি করে ফোকাস করবা। আর আরেকটা জায়গা বলে দেওয়া যায় সমৃদ্ধভাবে, যেমন ওই যে পুকুর থেকে পানি নিষ্কাশন পাম্পের সাহায্যে, সেখানে ইঞ্জিনের মোট ক্ষমতা, ইঞ্জিনের কার্যকর ক্ষমতা, একটা পাম্প লাগিয়ে কুয়া থেকে পানি উত্তোলন, 2টা পাম্প দিয়ে কুয়া থেকে পানি নিষ্কাশন, এই সমস্ত জায়গায় ওই সেন্টার অফ গ্র্যাভিটি বা সেই ভারকেন্দ্রের সরণ থেকে বিভিন্ন অঙ্ক আসতে পারে। সেগুলো একটু দেখো। এখানকার বিষয়গুলো ছিল এরকম। তো ডিটেইল কোনো বিষয়ে ঢুকতে গেলে আমাদের 1 ঘন্টা খুব দ্রুত চলে যাবে। ওই জন্য 1 ঘন্টার জন্য তোমাদের সামনে আবার এসেছি। তো ওই স্বল্প সময়ে পয়েন্টগুলো তোমার সুবিধার জন্য আমি জায়গাগুলো বলে দিলাম, যে গতিশক্তি, কাজ, শক্তি, উপপাদ্য, বিভব শক্তি, এদের নিয়ে ওই ইঞ্জিন দক্ষতা এবং তার দক্ষতা, তারপর সেই ওই স্পেশালি যদি যেতে চাও তাহলে বিভিন্ন ট্যাঙ্ক থেকে পানি তোলা, তারপরে তোমার কুয়া থেকে পানি তোলা, সেই ক্ষেত্রে ইঞ্জিনের দক্ষতা কত হবে বা কত সময় লাগবে, 1/3 খালি করতে কত সময় লাগবে, 2/3 খালি করতে কত, ইত্যাদি বিষয়ক অঙ্ক।
আর শক্তির নিত্যতা সূত্র তো তিনটি তোমাদের ক্ষেত্র আছে। একটা মুক্তভাবে পড়ন্ত বস্তু, 2 নম্বর পয়েন্টটি হলো সরল দোলক, আর 3 নম্বর পয়েন্টটি হলো আনত তলে বস্তুর গতি। এই তিনটার থেকে আর স্প্রিং বিষয়ক, স্প্রিং এর বিভব শক্তি, যেমন স্প্রিং এর বিভব শক্তিকে কাজে লাগিয়ে বন্দুকের স্প্রিং গুলো তৈরি করা হয়, বন্দুকের গুলি ছোড়া হয়, তো ইত্যাদি বিভিন্ন রকমের প্রশ্ন এখান থেকে আসতে পারে। টেস্ট পেপার দেখে নিও, তাহলে তোমার এখান থেকে উত্তর করতে অত জটিল কিছু হবে না, আশা করি পারবা। তো ষষ্ঠ অধ্যায় আসি। ষষ্ঠ অধ্যায়, এই অধ্যায়ের নাম মহাকর্ষ ও অভিকর্ষ। মহাকর্ষ ও অভিকর্ষ। অভিকর্ষ এই অধ্যায়ের আওতা একটু বেশ বিস্তৃত, একটু বড় অধ্যায়। তো এখানে তোমার যে কটা জায়গার থেকে তোমার ক্রিয়েটিভ কোশ্চেন হতে পারে সে বিষয়ে একটু সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি, লক্ষ্য করো। প্রথম 1 নাম্বার হলো অভিকর্ষীয় ত্বরণের উপর ভিত্তি করে অভিকর্ষীয় ত্বরণের পরিবর্তন। অভিকর্ষজ ত্বরণ আর অভিকর্ষীয় ত্বরণ, এটা ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে অভিকর্ষজ ত্বরণ কিভাবে পরিবর্তিত হয়, তারপর ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভের দিকে যেতে থাকলে অভিকর্ষীয় ত্বরণ কিভাবে পরিবর্তিত হয়, পৃথিবীর আহ্নিক গতির কারণে কিভাবে পরিবর্তিত হয়। এছাড়া পৃথিবীর পৃষ্ঠের বিভিন্ন স্থানেও তোমরা দেখেছো জি এর পরিবর্তন হয়। এই জি এর পরিবর্তন এই অভিকর্ষীয় ত্বরণের মধ্যে আমি বলতে চাচ্ছি, জি এর বিভিন্ন ধরনের পরিবর্তন পৃথিবীর আকৃতির কারণে, ভূপৃষ্ঠ থেকে বস্তুর দূরত্ব বৃদ্ধির কারণে, ভূপৃষ্ঠের অভ্যন্তরে পৃষ্ঠ থেকে দূরত্ব বৃদ্ধির কারণে, এছাড়া আহ্নিক গতির কারণে। এগুলোর 2-3টাকে একসাথ করে দিয়ে সেখান থেকে তোমার ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। যেমন লক্ষ্য করো যে পৃথিবীর আহ্নিক গতির জন্য বিষুবরেখার উপর অবস্থিত কোনো বস্তুর কৌণিক বেগ কত, বার্ষিক গতির জন্য বিষুবরেখার উপর অবস্থিত বস্তুর রৈখিক বেগ কত, ইত্যাদি ভাবে এই রৈখিক বেগ কৌণিক বেগের উপরে কোশ্চেন দিতে পারে। তাছাড়া কোন শর্তে তোমার একটা বস্তু বিষুবরেখার উপর থাকলে সেটা ওজনহীন মনে হবে বা সেটা ওজনহীনতা উপলব্ধি করবে, অথবা সেটা ভূপৃষ্ঠ থেকে ছিটকে চলে যাবে। এই একটা কাল্পনিক ধারণা, যদিও এটা সম্ভব, বাস্তবে সম্ভব না। পৃথিবী থেকে একটা বস্তু ছিটকে চলে যাবে, পৃথিবীর অভিকর্ষ তাকে টেনে রাখে। তারপরেও পৃথিবীর কৌণিক বেগ কাল্পনিকভাবে কত বাড়ালে একটা বস্তু বিষুবরেখার উপর থেকে ছিটকে যাওয়ার উপক্রম হতে পারে, এ ধরনের কোশ্চেন আসতে পারে। তাছাড়া অভিকর্ষীয় ত্বরণের যে পরিবর্তন আহ্নিক গতির কারণে, স্পেশালি এটার উপর ভিত্তি করে ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। এই গেল অভিকর্ষীয় ত্বরণের পরিবর্তনের কথা। এরপর আসে তোমার দ্বিতীয় অংশে আসে ওই তোমার কৃত্রিম উপগ্রহ এবং মুক্তিবেগ। কৃত্রিম উপগ্রহ আর মুক্তিবেগ, ও মুক্তিবেগ, এগুলোর উপর ভিত্তি করে তোমরা দেখবা টেস্ট পেপারে বিভিন্ন কোশ্চেন আছে, এগুলো দেখবা। এটার উপর ভিত্তি করে, এই টপিকের উপরে ভিত্তি করেও দেখা যায় ক্রিয়েটিভ কোশ্চেন আসে পরীক্ষা। 3 নাম্বারটা হলো তোমার মহাকর্ষীয় প্রাবল্য ও বিভব। মহাকর্ষীয় প্রাবল্য ও বিভব, মহাকর্ষীয় বিভব, এই টপিকটার উপরে ভিত্তি করেও ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। তো তোমার এখানে 3টা স্পট দেখতে পাচ্ছ, একটা অভিকর্ষীয় ত্বরণের বিভিন্ন কারণে পরিবর্তন, কৃত্রিম উপগ্রহ ও মুক্তিবেগ, তারপর মহাকর্ষীয় প্রাবল্য ও বিভব। কোনো সময় দেখা যায় একটা গ্রহের আবহাওয়া মণ্ডল কেন গড়ে ওঠে না, তখন তোমার এই মুক্তিবেগের আলোকে সেটা ব্যাখ্যা করতে হয়। দেখা যায় ওই গ্রহের কোনো বস্তুর মুক্তিবেগ, মানে গ্যাসগুলো যে থাকে ভূপৃষ্ঠে, সেইগুলোর যদি তোমার গড় বর্গবেগের বর্গমূল যেটা, ওই বেগটা যদি মুক্তিবেগের কাছাকাছি হয় বা মুক্তিবেগের সমান হয় বা মুক্তিবেগের চেয়ে বেশি হয়, তাহলে ওই গ্রহে বা ওই উপগ্রহে তোমার আবহাওয়া গড়ে উঠবে না, আবহাওয়া মণ্ডল। যেমন চাঁদ, পৃথিবীর উপগ্রহ, চাঁদে কেন আবহাওয়া মণ্ডল নেই,
এটার ওই তথ্য দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারবে। দেখবা ক্রিয়েটিভ কোশ্চেনের যে চাঁদের কেন আবহাওয়া মণ্ডল গড়ে ওঠে না, ওই মুক্তিবেগের সাথে কম্পেয়ার করতে হবে ওই গ্রহের গ্যাসের তোমার রুট মিন স্কোয়ার ভেলোসিটি, যেটা অর্থাৎ তোমার গড় বর্গবেগের বর্গমূল, গড় বর্গবেগের বর্গমূলের সাথে তুলনা করে তুমি উত্তর দিতে পারবে। এই 3 ধরনের এখানে প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, তোমরা ভালো করে এগুলো পড়বা। বিভিন্ন ধরনের কোশ্চেন এখান থেকে হতে পারে। তো এরপরে আসে আমাদের 7ম অধ্যায়। সপ্তম অধ্যায়টার নাম হলো পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্ম, এই পদার্থের গাঠনিক ধর্মের 3টা মূল অংশ। একটা অংশ হলো স্থিতিস্থাপকতা। এই স্থিতিস্থাপকতা এখানে তোমার আলোচ্য বিষয়গুলোর মধ্যে ইয়াংয়ের গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক আর পয়সনের অনুপাত, এই বিষয়গুলো মিলে যে কোনো একটা জায়গা থেকে ইয়াংয়ের গুণাঙ্কের উপর ভিত্তি করে ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে, পয়সনের অনুপাতের উপর ভিত্তি করে তোমার ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। আর আরেকটা আছে, এই গুণাঙ্কগুলো ছাড়াও স্থিতিস্থাপক বিভব শক্তি বলে আরেকটা টার্ম আছে। ওই স্থিতিস্থাপক বিভব শক্তি একক আয়তনে ওই কোনো তারের একক আয়তনে সঞ্চিত স্থিতিস্থাপক বিভব শক্তি, এটার উপর ভিত্তি করে কোশ্চেন আসতে পারে। তাহলে তুমি দেখলে স্থিতিস্থাপকতার যে গুণাঙ্কগুলো, ইয়াংয়ের গুণাঙ্ক, তারপর আয়তন গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক, তারপর তোমার আছে পয়সনের অনুপাত, এই 3 গুণাঙ্ক এদের উপরে ভিত্তি করে কোশ্চেন। আরেকটা আছে ইয়াংয়ের গুণাঙ্ক নির্ণয়ের পর ওখান থেকে স্থিতিস্থাপক বিভব শক্তি, এই স্থিতিস্থাপক বিভব শক্তির উপর ভিত্তি করেও তোমার কোশ্চেন আসতে পারে। তো এখান থেকে দেখলে স্থিতিস্থাপকতার উপর ভিত্তি করে 2-3 রকমের কোশ্চেন তোমার পরীক্ষায় দিতে পারে। তো এরপরে এর আরেকটা 2 নাম্বার পয়েন্ট হলো সান্দ্রতা। সান্দ্রতার মধ্যে তোমার ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটা হলো প্রান্তিক বেগ বা অন্তবেগ। এই প্রান্তিক বেগের একটা সমীকরণ আছে, তোমরা জানো। প্রান্তিক বেগের এখানকার 3টে সমীকরণ। একটা হলো তোমার স্টোকসের সূত্র 6π ইটা ভি আর, আর একটা হলো সান্দ্রতাঙ্কের সমীকরণ F = ইটা a dv/dx, আর একটা সমীকরণ হলো প্রান্তিক বেগের। এই 3টা সমীকরণের উপর ভিত্তি করে তোমাকে ক্রিয়েটিভ কোশ্চেন দিতে পারে। স্পেশালি তোমার এটা নোটেবল, এটার উপরে ভিত্তি করে, অর্থাৎ প্রান্তিক বেগের উপর ভিত্তি করে ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে, লক্ষ্য রাখবা। সান্দ্রতা চলে গেল, এই অংশটা ছোট্ট অংশ। 3 নম্বরটা হলো পৃষ্ঠটান। পৃষ্ঠটানের এই পৃষ্ঠটান অংশটুকু গুরুত্বপূর্ণ অংশ। এখানে পৃষ্ঠটানের 2টা সমীকরণ গুরুত্বপূর্ণ। দেখো, 1 নাম্বার হলো তোমার পৃষ্ঠ শক্তি যেটা ডেল্টা এ ইন্টু টি। এই পৃষ্ঠ শক্তির উপর ভিত্তি করে তোমাকে ওই যে তোমার মনে আছে কি না, একটা পারদের ছোট্ট বড় গোলককে ভেঙে অনেকগুলো মিলিয়ন ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র গোলকে পরিণত করা হলো, সেখানে কত কাজ হলো। অথবা অনেকগুলোকে মিশিয়ে একত্রিত করে একটা গোলক তৈরি করা হলো, সেখানে কতটুকু তোমার কাজ হলো বা কতটুকু শক্তি নির্গত হলো, ইত্যাদি টাইপের কোশ্চেন। তো এখানে তোমার এই ডেল্টা এ মানে ক্ষেত্রফলের পরিবর্তন। ক্ষেত্রফলের পরিবর্তন হলো, যদি অনেকগুলো তৈরি করো, n সংখ্যক তৈরি করো, তাহলে 4n সংখ্যক ছোট্ট গোলকে তুমি বিভক্ত করো বড় একটা গোলককে, তাহলে হবে n × 4πr², আর হলো 4πr² × t।
টি। এই বড় আর হলো বড় গোলকটির ব্যাসার্ধ, আর ছোট আর হলো প্রত্যেকটি ছোট গোলকের ব্যাসার্ধ, আর এন হলো ছোট গোলকের সংখ্যা। এটা একটা গেল। আর একটা ফর্মুলা হচ্ছে তোমার 4/3 পাই আর কিউব ইকুয়াল টু হবে n ইন্টু 4/3 পাই আর কিউব। এই আয়তন সমান করে দিয়ে, একটা বড় গোলকের আয়তন n সংখ্যক ছোট গোলকের আয়তনের সমান করে দিয়ে তুমি এই ছোট আর বড় আর এর মধ্যে একটা রিলেশন তৈরি করতে পারো, n ইন্টু আর কিউব। তো এখান থেকে তুমি এই দুটো আর এর মধ্যে, আগের সমীকরণে যে দুটো আর দেখতে পাচ্ছ, এই আর দুটোর মধ্যে তুমি একটা রিলেশন তৈরি করতে পারো। অর্থাৎ এই রিলেশন থেকে আর একটা আর জানা থাকলে আরেকটা আর বের করতে পারবা। আর এই পৃষ্ঠটান জানা থাকলে এখান থেকে আর একটা হলো যে তোমার কতটুকু কাজ যে তুমি তো বের করলে এই প্রক্রিয়ায়, অর্থাৎ একটাকে ভেঙে অনেকগুলো তৈরি করলে যে কাজ সম্পন্ন হয়, সেই কাজের সমীকরণটা যদি তুমি পেয়ে গেলে, তো এই কাজ আবার ওই পারদের গোলক বা সেই বৃষ্টির ফোঁটা তাদের তাপমাত্রা বাড়ায় কিনা। তখন একটা প্রশ্ন এরকম যে অনেকগুলো পানির ফোঁটা একটা পাত্রে পতিত হলো, সেই পাত্রের পানির তাপমাত্রার কোনো পরিবর্তন হলো কিনা, সে ধরনের দেখো এই ডাব্লুটা তখন তাপ শক্তিতে রূপান্তরিত হবে কিউ, আর এই কিউ সমান তুমি জানো এমএস ডেল্টা থিটা। এই কটাকে সমন্বয় করে এখান থেকে যদি তাপমাত্রার পরিবর্তন তুমি বের করতে চাও, তাহলে ডেল্টা থিটা বের করবা। এম তুমি বের করতে পারবা, এম হলো পানির ভর, সেই সম্মিলিত যে পানিটা তার ভর। তা ভর তো তুমি জানবা যে বের করতে পারবা, ভর এম সমান আয়তন গুণ ঘনত্ব। আয়তন গুণ ঘনত্ব, আয়তন হলো আয়তন ইন্টু ঘনত্ব। তো আয়তন 4/3 পাই আর কিউ, পাই আর কিউ। তো এই আর তুমি আগে জেনেছো, আর জানো, সুতরাং এখান থেকে ভরও তুমি জেনে যাচ্ছ। কিন্তু রো আছে এখানে, রো হলো পানির ঘনত্ব তোমার জানা, সেখান থেকে এম বের করে ফেলছো। এস পানির আপেক্ষিক তাপ, তাও তোমার জানা। ডেল্টা থিটা কিন্তু এখান থেকে বের করতে পারো। অর্থাৎ এই সমীকরণগুলো মিলে তোমার একটা সিকিউ এখানে দিতে পারে পরীক্ষায়। তো এগুলো খেয়াল রাখবা ভালো করে। পৃষ্ঠটানের অংশ গেল। এছাড়াও আরেকটা এখানে আমাদের আরেকটা ফর্মুলা আছে, একটু লক্ষ্য করো, সেটা আরেকটু বলে দিই। যে একটা বেলুনকে ফুলিয়ে যদি তুমি ছোট বেলুনটাকে বড় বেলুনে পরিণত করো, তাহলে সেক্ষেত্রে কতটুকু কাজ হবে? সেখানে 2 ডেল্টা এ ইন্টু টি। একটা ছোট বেলুনকে বা বাবলকে ফুলিয়ে যদি একটা বড় বাবলে পরিণত করো, তখন 2 ডেল্টা এ ইন্টু টি। আগেরটার থেকে একটু দেখো ডাবল হয়ে গেল এখানে। তাহলে 2 ডেল্টা এ মানে 4 পাই আর 2 স্কোয়ার মাইনাস 4 পাই আর 1 স্কোয়ার ইন্টু টি। এই সমীকরণ দিয়ে তখন তোমার কাজ বের করতে হবে। তাহলে এই পৃষ্ঠটানে দেখলে এই কয়টা সমীকরণ আছে। আরেকটা আছে কৈশিকতার জায়গা, কৈশিকতার জায়গায়, তাহলে ওটা আরেকটা জায়গা কৈশিকতা। কৈশিকতার একটা ফর্মুলা আছে। কৈশিকতায় যে পৃষ্ঠটান টি ইকুয়াল টু আর রো জি এইচ প্লাস r/3 ডিভাইডেড বাই 2 cos থিটা, এটা কৈশিকতার ফর্মুলা। এখানে টি হলো পৃষ্ঠটান তোমরা জানো, এইচ হলো কৈশিক নলে তরলের উত্থান বা অবনমন, আর হলো কৈশিক নলের ব্যাসার্ধ। এই থিটা হলো স্পর্শ কোণ। তাহলে তোমার এই ফর্মুলা দিয়েও তোমার ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। সেখানে তুমি দেখো যখন পারদ বা পারদের মতো তরল, তাদের ক্ষেত্রে এইচটা হবে নেগেটিভ। নেমে যাওয়ার ক্ষেত্রে এইচটা নেগেটিভ বসালে তোমার যে স্পর্শকোণ বের করতে বলে, তাহলে তুমি স্থূলকোণটা পেয়ে যাবা। আর যারা কৈশিক নল বেয়ে উপরে ওঠে, তাদের ক্ষেত্রে এইচটা হবে পজিটিভ। এটুকু একটু লক্ষ্য রাখতে হবে যে এই ফর্মুলায় যখন মান বসাবা, তখন যদি অবনমন বোঝায় তখন এইচের মানটা হবে ঋণাত্মক, আর যদি উত্থান বোঝায় কৈশিক নল বেয়ে তরলে, তখন ধনাত্মক বসাবা। তো এই ছিল এই অংশের আমাদের আলোচ্য বিষয়। তবে এখানে আরেকটু বলে রাখি, এখানে কিছু তোমার আছে অনুধাবন কোশ্চেন আছে, খুব গুরুত্বপূর্ণ কিছু অনুধাবন এই অধ্যায়ের আছে। যেমন লক্ষ্য করো, তোমার পানির পৃষ্ঠটান 72 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার বলতে কি বোঝায়, এটা একটা অনুধাবন কোশ্চেন। আর ওদিকে হলো
ইস্পাতের ইয়াংয়ের গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার বলতে কি বোঝায়। তারপর ওই যে আন্তঃআণবিক বল বনাম আন্তঃআণবিক দূরত্ব লেখচিত্র থেকে কিভাবে স্থিতিস্থাপকতা ব্যাখ্যা করা যায়, এই তিনটে বললাম গুরুত্বপূর্ণ। এছাড়া তোমার ওই পানির সান্দ্রতাঙ্ক, একটা গাণিতিক ফিগার আছে দেখবা, 0.001 নিউটন পার মিটার স্কোয়ার সেকেন্ড অর্থাৎ প্যাসকেল সেকেন্ড বলতে কি বোঝায়, এ ধরনের একটা অনুধাবন। এছাড়া দেখো ওই সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব, ওখান থেকে আরও অনুধাবন আছে। যেমন লক্ষ্য করো যে গরম পানি যখন এর মধ্যে দিয়ে পাইপ লাইনের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন এটা দ্রুত প্রবাহিত হয়, কেন, এটা কেন হয়। তারপর ওখানে লক্ষ্য করবা যে তাপমাত্রা বাড়লে তরলের সান্দ্রতাঙ্ক হ্রাস পায়, কেন হ্রাস পায়, এটার ব্যাখ্যাটা শিখবা যে তাপমাত্রা বাড়লে তরলের সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা হ্রাস পায়, তো এটা কেন হয়। এছাড়া তোমার যদি তুমি তাপমাত্রা বাড়াও তাহলে গ্যাসের সান্দ্রতা আবার বৃদ্ধি পায় বা গ্যাসের সান্দ্রতাঙ্ক বৃদ্ধি পায়, এটা কেন, এটা তুমি কারণ ব্যাখ্যা করবা। তো পাইপ লাইনের মধ্য দিয়ে যখন গরম গ্যাস প্রবাহিত হয় তখন সে বেশি বাধাগ্রস্ত হয়, মানে ধীরে প্রবাহিত হয়, কেন। বা পাইপ লাইনের মধ্য দিয়ে যখন গ্যাস প্রবাহিত হয়, ঠান্ডা গ্যাস, ওটা দ্রুত প্রবাহিত হয়, কেন। এই ধরনের অনুধাবন কোশ্চেন এখান থেকে বেশ কার্যকর পরীক্ষা আসে, তোমরা এগুলো খেয়াল রাখবা ভালো করে। তো এরপর আসবো আমরা অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের নাম পর্যাবৃত্ত গতি। অষ্টম অধ্যায় পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতির মূলত দুটো অংশ, একটা হলো সরল সন্ধিত গতি অংশ, আরেকটা অংশ হলো সরল দোলক। এটা একটু কম্পারেটিভলি ছোট চ্যাপ্টার কিন্তু তথ্য অনেক বেশি। তো সরল সন্ধিত গতি একটা অংশ, এখান থেকে ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। আরেকটা অংশ হলো সরল দোলক। এই দুটি অংশ এখানে মেইন। তো পর্যাবৃত্ত গতি দুই ধরনের তোমরা জানো, একটা হলো কালিক পর্যাবৃত্ত আর একটা হলো স্থানিক পর্যাবৃত্ত। কালিক পর্যাবৃত্ত, স্থানিক পর্যাবৃত্ত একটু শিখে নেবা। আর এই সরল সন্ধিত গতি এর দুই ধরনের সমীকরণ, একটা হলো তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা তোমার ব্যবকলনীয় সমীকরণ, d²x by dt² প্লাস ω²x = 0। এই টাইপের একটা সমীকরণ দিয়ে তোমাকে বলতে পারে তুলনা করে তুমি ওমেগা এর মান বের করো, অনুধাবন কোশ্চেন হিসাবে ওমেগা কত বের করো। এটা একটা। আরেকটা হলো একে সমাধান করলে আমরা পাই x = a sin ωt + ডেল্টা। এটা ব্যবকলনীয় সমীকরণ, আর তাকে তুমি যদি সমাধান করো তাহলে এটা সরল সন্ধিত গতিসম্পন্ন কণার সরণের সমীকরণ। এই সরণের সমীকরণকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে সেখান থেকে পাবা কণার বেগ, যে কণাটি সরল সন্ধিত গতিতে দোলায়মান আছে তার তুমি সরণ তো পেয়ে গেলে, সরণ থেকে বেগ বের করতে পারবা এখানে ডিফারেন্সিয়েট করে। তারপর আবার তাকে যদি অন্তরীকরণ বা ব্যবকলন করো তাহলে সেখান থেকে পাবা ত্বরণ। এরকম সরল সন্ধিত গতির সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি নির্ণয়ের উপর ভিত্তি করে ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। তো এটা গেল একটা জায়গা, গেল। এখান থেকে কণার বেগ, কণার ত্বরণ, কণার পর্যায়কাল, কণার কম্পাঙ্ক, কণার বিস্তার ইত্যাদি নিয়ে তোমার এখান থেকে। তারপর দশা, এটা দশা কোণ বা এই অংশটুকুকে বলা হয় দশা। এই দশার উপর ভিত্তি করে দশা বের করে দাও, এত টাইমে t = 5 সেকেন্ডের পরে দশা কত। এই ইকুয়েশন দিয়ে থেকে বিভিন্ন তথ্য চেয়ে তোমাকে ক্রিয়েটিভ কোশ্চেন দিতে পারে। গেল একটা। এটা গেল সরল দোলকের বিষয়, সরল সন্ধিত গতির বিষয়। এখন আসি আমরা সরল দোলকের বিষয়। সরল সন্ধিত গতিটা বাদ দিয়ে সরল দোলকের
সরল দোলকের তোমার টি ইকুয়াল টু তুমি জানো দোলনকাল 2π√L/g, এই L ইকুয়াল টু আবার L প্লাস আর, সুতার দৈর্ঘ্য আর ববের ব্যাসার্ধের যোগফল, এগুলো তোমার জানা আছে। তো এই সরল দোলকের উপর ভিত্তি করে কিভাবে ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে, এই জায়গাটায় বিভিন্ন রকমের ক্রিয়েটিভ কোশ্চেন হতে পারে। যেমন একটা সরল দোলককে পৃথিবীর উপর অবস্থিত সবচেয়ে বড় উঁচু পর্বত এভারেস্টের শৃঙ্গে নেওয়া হলো, তার চূড়ায় নেওয়া হলো, তখন তার দোলনকাল কত হবে বা কিভাবে পরিবর্তিত হবে। তারপর সরল দোলকের সাহায্যে দোলক ঘড়ি তৈরি করা যায়। এই দোলক ঘড়ি মানে সেকেন্ড দোলক। তো সেকেন্ড দোলক কাকে বলে? ওই সেকেন্ড দোলকটি যদি তোমার 1% দৈর্ঘ্য বাড়িয়ে দেওয়া হয়, তাহলে দিনে কত সেকেন্ড দ্রুত চলবে, ধীরে ধীরে চলবে, এ বিষয়গুলোর উপর ভিত্তি করে। তারপরে সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা কিভাবে নির্ণয় করবা, এগুলো এখান থেকে আসতে পারে। যেমন ধরো শীতকালে অনুধাবন একটা কোশ্চেন, অনুধাবনের উপর ভিত্তি করে আবার ক্রিয়েটিভ আসতে পারে। দেখো শীতকালে দোলক ঘড়ি ধীরে চলে কেন? এই প্রশ্নের উত্তর দেখো বিভিন্ন ভাবে দেওয়া যায়। যদি তোমাকে গাণিতিক ভাবে চাই তাহলে একরকম, আর তোমার সাধারণ জ্ঞান দিয়ে যদি উত্তর দিতে চাও তাও দেওয়া যাবে। যেমন তুমি জানো দোলনকালটি ইকুয়াল টু 2π√L/g, এই সমীকরণ তুমি জানো। তো এখন দোলক ঘড়ি মানে কিন্তু সেকেন্ড দোলক, যার দোলনকাল 2 সেকেন্ড। এখন এই এলটা শীতকালে কি হয়, দোলক ঘড়ির যে তার দিয়ে ঝোলানো হয় ববটাকে, সেই তার সংকুচিত হয়ে ছোট হয়ে যায়। এল ছোট হয়ে গেলে কি হবে? টি দ্রুত চলে, দোলক ঘড়ি শীতকালে দ্রুত চলে কেন? দ্রুত চলে অর্থাৎ এর এল কমে গেলে দোলনকাল কমে যাবে, তার মানে সে ঘড়িটা দ্রুত চলবে। এই দ্রুত চলে কেন, এটা একটা উত্তর দিতে পারো। যদি তোমাকে চায় যে আসলে দ্রুত চলে তো কত সেকেন্ড দ্রুত চলবে, সেই দ্রুত চলার জন্য দেখো দিনে কত সেকেন্ড দ্রুত চলবে, তাহলে সেই ক্ষেত্রে তুমি টি প্রাইম ইকুয়াল টু লিখতে পারো 2 × 86400 ডিভাইডেড বাই 86400 মাইনাস n। মাইনাস n হবে না প্লাস n হবে? কেন? ধীরে চলে, দ্রুত চলে, তাহলে এটা প্লাস n হবে। তো n হচ্ছে, এই nটা হলো দিনে n সেকেন্ড যদি দ্রুত চলে সেটা হচ্ছে n। তো এই সমীকরণ দিয়ে তুমি ঐকিক নিয়মে না করে এরকম সমীকরণ দিয়ে করতে পারবে। আর গ্রীষ্মকালে কি হয়? গ্রীষ্মকালে এই দৈর্ঘ্য বেড়ে যায়, দৈর্ঘ্য বেড়ে গেলে এটা কি হয়? দোলনকালও বেড়ে যায়, দোলনকাল বেড়ে গেলে ধীরে চলবে। তাহলে কত সেকেন্ড ধীরে চলবে গ্রীষ্মকালে? টি প্রাইম ইকুয়াল টু 2 × 86400 মাইনাস n, এই ফর্মুলা দিয়ে তুমি গ্রীষ্মকালেরটা বের করতে পারবা। তো এইভাবে একটা সরল দোলকের যদি নির্দিষ্ট পার্সেন্টেজে দৈর্ঘ্য বাড়ে, তাহলে দিনে কত সেকেন্ড দ্রুত বা ধীরে চলবে, এর উপর ভিত্তি করে ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। সেগুলো একটু দেখবা ভালো করে, বিভিন্ন বইতে করে দেওয়া আছে, ওগুলো লক্ষ্য করো। আর একটা আছে স্প্রিং। এই অধ্যায়ের এই সরল সন্ধিত গতির মধ্যে স্প্রিং এর আবার সমন্বয় আছে। স্প্রিং, সেক্ষেত্রে স্প্রিং এর কোশ্চেনের সমন্বয় দিয়ে ক্রিয়েটিভ কোশ্চেন আসার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। যদি পারো স্প্রিং এর সমন্বয় থেকে 2-1টা কোশ্চেন দেখে নিও, বা টেস্ট পেপারে 2-1 জায়গায় পাবা স্প্রিং এর সমান্তরাল সমবায়, স্প্রিং এর শ্রেণী সমবায় ইত্যাদি। তো এই গেল আমাদের অষ্টম অধ্যায়ের একটু শর্ট আইডিয়া। তবে শেষে যে কথাগুলো বললাম, পাহাড়ের উচ্চতা নির্ণয়, তারপরে সরল দোলক বা সেকেন্ড দোলক দিনে কত সেকেন্ড দ্রুত চলে বা ধীরে চলে, এই হিসাব কিতাবের উপর ভিত্তি করে তুমি ক্রিয়েটিভ কোশ্চেনের প্রস্তুতি নিবা ভালো করে। আর দ্বিতীয় ছিল কি আমাদের, ওই যে সরল সন্ধিত গতি, যে ইকুয়েশন দুটো দেখালাম, x = a sin ωt প্লাস ডেল্টা, ওই জাতীয় সমীকরণকে ডিফারেন্সিয়েট করে কণার বেগ বের করা যায়, কণার ত্বরণ বের করা যায়, কণার সরণ বের করা যায়, পর্যায়কাল বের করা যায় ইত্যাদি উপরে ভিত্তি করে ক্রিয়েটিভ কোশ্চেন দেখবা। এই গেল নবম অধ্যায়। নবম অধ্যায়ে আমরা চলে আসি। নবম অধ্যায়ে নাম হলো তরঙ্গ। এই তরঙ্গ অধ্যায়টি বেশ বড়। তরঙ্গ অধ্যায়টি
বেশ বড় অধ্যায়। এখানে দেখো প্রথম হচ্ছে তোমার 9, 10-এর সেই জায়গাটা, 9, 10-এ যা পড়েছিলে এই সমীকরণগুলো। প্রথম অংশে সমীকরণগুলো হচ্ছে তোমার মনে করো বি ইকুয়াল টু এফ ল্যামডা একটা, টি ইকুয়াল টু তোমার 1/f, আবার ওমেগা ইকুয়াল টু 2πf, এই যে সমীকরণগুলো, আবার এস ইকুয়াল টু এন ল্যামডা, এই সমীকরণগুলোর উপর ভিত্তি করে 9, 10-এর সেই ধরনের কোশ্চেন। তো আর 2 নাম্বার আসো, এইটুকু যদি বাদ দাও, এটা মাঝে মধ্যে আসে এখান থেকে। এরপরে আসে তোমার অগ্রগামী তরঙ্গ। অগ্রগামী তরঙ্গের সমীকরণটা, সাধারণ সমীকরণটা এই y ইকুয়াল টু এ সাইন 2π/λ বিটি মাইনাস এক্স। এই যে সমীকরণটি দেখলে প্লাস মাইনাসও দিতে পারো, অথবা y ইকুয়াল টু এ সাইন 2π/λ বিটি প্লাস এক্স। এই দুটো সমীকরণ অগ্রগামী তরঙ্গের সমীকরণ। তো এই অগ্রগামী তরঙ্গের সমীকরণ থেকে যে ক্রিয়াটি আসতে পারে, তোমার যেতে পারে এখান থেকে তরঙ্গের বেগ বের করো, তারপরে তরঙ্গ দৈর্ঘ্য বের করো, তারপরে পর্যায়কাল বের করো, কৌণিক কম্পাঙ্ক বের করো, ইত্যাদি কোশ্চেন বলতে পারে। আবার দুটি অগ্রগামী তরঙ্গ তোমাকে একসাথে দিয়ে বলতে পারে যে এদের থেকে উভয়টার থেকে বেগ বের করো, বেগের তুলনা করো, তারপরে বলতে পারে যে ওরা ওই তরঙ্গ দুটি উপরিপাতনের ফলে যে নতুন তরঙ্গ সৃষ্টি হয় সেই বিট সৃষ্টি হবে কিনা, ওই তরঙ্গ দুটি দ্বারা বিট সৃষ্টি হবে কিনা। তখন তোমাকে ওই কম্পাঙ্ক বের করতে হবে। কম্পাঙ্ক বের করে তখন তুমি কম্পাঙ্কের পার্থক্য জানো, বিট সৃষ্টির হার, প্রতি সেকেন্ডে যে কয়টি বিট উৎপন্ন হয়, তো কম্পাঙ্কের, এই সমস্ত জায়গা থেকে আমরা কম্পাঙ্ক বের করতে পারবো। তথ্য অনুসারে কম্পাঙ্কের পার্থক্য যদি বিট, সেখানে বিট উৎপন্ন হবে কিনা বলতে পারো। তারপরে বলতে পারে, বিট না বলে একটু ইনডাইরেক্টলি বলতে পারে যে সুরবিরাম কত হবে, সুরবিরাম বের করো। তোমরা জানো কম্পাঙ্কের অনুপাত হলো সুরবিরাম, ইত্যাদি বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারে এই অগ্রগামী তরঙ্গের থেকে। তারপর 3 নাম্বারে আসো। 3 নাম্বার স্থির তরঙ্গ। স্থির তরঙ্গের ওই অগ্রগামী তরঙ্গের উপরিপাতনের ফলে হয় স্থির তরঙ্গ। এই স্থির তরঙ্গের সমীকরণ হলো 2a ইন্টু ভিটি। এটা স্থির তরঙ্গের একটা সমীকরণ। এই স্থির তরঙ্গের সমীকরণটি তোমাকে দিয়ে বলতে পারে যে এই স্থির তরঙ্গটি যে দুটি অগ্রগামী তরঙ্গ দ্বারা গঠিত তাদের সমীকরণ বের করো। তার মানে তোমাকে বলেছে y1 আর y2 বের করে দিতে। এই y1 কত, y2 কত। দেখো এরকম একটা স্থির তরঙ্গের সমীকরণ তোমাকে দিয়ে তোমার উদ্দীপক হিসাবে তোমাকে বলতে পারে যে তুমি এদের এই তরঙ্গটি যে দুটি অগ্রগামী তরঙ্গের সমন্বয়ে গঠিত তাদের সমীকরণ বের করো। এটা একটা কোশ্চেন। আর আরেকটা কোশ্চেন হলো এই তরঙ্গটি, এই স্থির তরঙ্গটি যে দুটি অগ্রগামী তরঙ্গের সমন্বয়ে গঠিত তাদের বেগ কি একই হবে কিনা। তো বেগ বের করে তুমি দেখাবা দুটোর বেগই তো একই হবে সংজ্ঞানুসারে, তো বের করলেও তাই একই হবে। তারপরে বলতে পারে এরা কি কোনো বিট সৃষ্টি করবে, তো অবশ্যই এরা বিট সৃষ্টি করবে না, কারণ এদের কম্পাঙ্কও একই হবে। তো এই গেল তোমার স্থির তরঙ্গের প্রশ্ন। স্থির তরঙ্গ তোমাকে দিয়ে বলতে পারে এই সমস্ত প্রশ্নগুলো, যে এরা যে দুটো অগ্রগামী তরঙ্গের সমন্বয়ে গঠিত স্থির তরঙ্গটি তাদের সমীকরণ বের করো। তারপরে বলতে পারে যে এদের প্রত্যেকের বেগ কি একই হবে কিনা, এই দুটো তরঙ্গের তুমি সেই বেগ বের করে দেখাবা। বেগ অবশ্যই একই হবে না, বেগ বেগ একই হবে এবং এরা কোনো বিট সৃষ্টি করবে না। তো গেল 4 নাম্বারে। 4-এ হলো তোমার বিটের অংশ। 4-এ হলো বিটের উপর থেকে কি কোশ্চেন হতে পারে। বিট, এই বিটের দেখো আমরা জানি যে বিট সৃষ্টির হার, তার মানে 1 সেকেন্ডে যে কয়টি বিট উৎপন্ন হয় তা উৎস দুটোর কম্পাঙ্কের পার্থক্যের সমান। এইটা হলো আমরা জানি। তো এখান থেকে যদি আমরা f2 অজানা হয় তাহলে f1 সমান হবে ±n। তো এখানে তোমার বিভিন্ন ধরনের কোশ্চেন এখান থেকে দিতে পারে এই বিটের উপরে।
যেমন লক্ষ্য করো যে একটা এ বি দুটো সুরশলাকা, এদের একসাথে শব্দায়িত করলে 7টা বিট তৈরি হবে। মনে করো এ বি দুটো সুরশলাকা তোমাকে বলে দিল, এদের একসাথে শব্দায়িত করলে 7টি বিট প্রতি সেকেন্ডে উৎপন্ন হলো। এখন এর বাহুতে মোম লাগালো, মোম লাগিয়ে আবার শব্দায়িত করলো, বা একে ভারী করলো, ভর বাড়ালো, ভর বাড়িয়ে আবার শব্দায়িত করলো, শব্দায়িত করলে বিটের সংখ্যা একই হলো। এবারে তুমি ওই মোম লাগানোর বা ভারী করার পূর্বে এবং পরে ওই এর কম্পাঙ্ক বের করে দাও, বি এর কম্পাঙ্ক অবশ্য তোমাকে দেয়া থাকবে, আর ওই ঘটনাটি ব্যাখ্যা করো। এ ধরনের বিভিন্ন কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। ওই ভর হ্রাস করা, ভর বৃদ্ধি করা সুরশলাকার, তারপরে তাদের দ্বারা বিট তৈরি করে বিটের সংখ্যা বাড়তে পারে, বিটের সংখ্যা সমান থাকতে পারে, বিটের সংখ্যা কমতে পারে। এই বৃদ্ধি কম বা সমান থাকার উপরে কোশ্চেন আসতে পারে। আবার তোমাকে অনেকগুলো সুরশলাকা দিয়ে দিল, মনে করো 64টি সুরশলাকা তোমাকে দিয়ে দেওয়া হলো। এই বলল যে এই 64 সংখ্যক সুরশলাকাকে তুমি তাদের ক্রমবর্ধমান কম্পাঙ্কে সাজালে, সাজিয়ে যে কোনো দুটি সুরশলাকা পরপর, মানে ধরো সপ্তমটা অষ্টমটা, এদের শব্দায়িত করলে 4টি বিট, অর্থাৎ পরপর যে কোনো দুটি সুরশলাকাকে শব্দায়িত করলে তুমি 4টি বিট পাও। তো আরেকটা পয়েন্ট বলে দিল, তোমার প্রথম শেষ সুরশলাকার কম্পাঙ্ক প্রথম সুরশলাকার অষ্টম বলে দিয়ে তোমাকে বলল যে প্রথম অথবা শেষ সুরশলাকার কম্পাঙ্ক বের করো। অর্থাৎ এরকম বহু সংখ্যক সুরশলাকাকে দিয়ে তোমার অঙ্ক দিতে পারে। সেক্ষেত্রে তুমি খেয়াল করবা, এরকম অনেকগুলো সুরশলাকাকে দিয়ে যদি অঙ্ক দেয়, তাহলে ওই অঙ্ক সমান্তর প্রগমন এর মাধ্যমে অঙ্কগুলো করতে হয়। দেখবা বিভিন্ন বইতে উদাহরণে করে দেওয়া আছে, লক্ষ্য করবা। তো এ ধরনের একটা প্রস্তুতি নিতে পারো বিট থেকে। বিটের পরে আসে আমাদের তীব্রতার উপর। তীব্রতা, আমি এগুলো একটু মুছে দিলাম। তীব্রতা আরেকটা অংশ, এখানে আমাদের মনে হয় 4 নম্বর অংশটা চলে গেল। 4 নম্বর, এটা বড় চ্যাপ্টার বলেছি তোমাদের, 4 নম্বর অংশটা চলে গেল। 5 নম্বর অংশ, 5 নম্বর অংশটা হলো ওই তীব্রতা আর তীব্রতা লেভেল। তীব্রতা ও তীব্রতা লেভেল, তীব্রতা লেভেল, এটার উপর ভিত্তি করে প্রশ্ন। লেভেল, তো এখানে দেখো দুটো ফর্মুলা আছে তোমার। একটা হলো তীব্রতা লেভেল বিটা সমান শব্দোচ্চতার পার্থক্য। এটা হলো যে কোনো শব্দের শব্দোচ্চতা, প্রমাণ তীব্রতার শব্দের শব্দোচ্চতা। প্রমাণ তীব্রতা তোমাদের সবার জানা আছে, 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার, এটা প্রমাণ তীব্রতা। এখান থেকে আমাদের শ্রবণ শুরু হয়, এই জন্য এটা থ্রেশহোল্ড অডিবিলিটিও বলা হয়, থ্রেশহোল্ড অডিবিলিটি। তো এই বিটা সমান, আবার তুমি যদি তীব্রতা দিয়ে লেখো তাহলে লেখা যায় log I/I0 টু দ্য বেস 10। এটা বেল এককে, আবার তীব্রতা লেভেলকে তুমি ডেসিবেল এককে প্রকাশ করতে পারো, I/I0 টু দ্য বেস 10, এটা ডেসিবেল এককে। তো এখান থেকে তোমার ক্রিয়েটিভ কোশ্চেন কেমন হতে পারে, একটা এক্সাম্পল দেই। মনে করো তোমার ঘরে একটা টেলিভিশন সেট বাজে, সেই টেলিভিশন সেটের তীব্রতা লেভেল 85 ডেসিবেল, 78 ডেসিবেল, মনে করো 78 ডেসিবেল। আর একটা ভ্যাকুয়াম ক্লিনার চলে, ভ্যাকুয়াম ক্লিনারটার তীব্রতা লেভেল 85 ডেসিবেল। এই দুটো মেশিন বা দুটো ইনস্ট্রুমেন্ট তোমার ঘরে চলে, তো এদের তীব্রতা লেভেল দেওয়া আছে। এদের প্রথমটা বলল যে টেলিভিশন সেটের 1 নাম্বার কোশ্চেনে বলল এই টেলিভিশন সেটের তীব্রতা কত হবে, অর্থাৎ I1টা তুমি বের করে দাও, তীব্রতা লেভেল দেওয়া আছে। আর 2 নাম্বার কোশ্চেনে বলল যে এদের সম্মিলিত তীব্রতা লেভেল তোমার শ্রবণ ইন্দ্রিয়ে মানে অসুবিধা সৃষ্টি করবে নাকি, বা ওটাকে ইরিটেশন সৃষ্টি করবে কিনা, সেই ওটাকে কি বলা হয়, বিরক্তির সৃষ্টি করবে কিনা। তো তখন তুমি কি উত্তর দিবে যে এদের সম্মিলিত তীব্রতা লেভেল। তখন ওখান থেকে তোমার I2 বের করতে হবে, দ্বিতীয় কোশ্চেনের উত্তরে I2 ওর তীব্রতা বের করতে হবে। তারপর
টোটাল তীব্রতা সম্মিলিত তীব্রতা বের করতে হবে I1 প্লাস I2 দিয়ে। সম্মিলিত তীব্রতা লেভেল বের করে তার তীব্রতা বের করে সম্মিলিত তীব্রতা লেভেল বিটা ইকুয়াল টু 10 log I বাই I নট টু দ্য বেস 10। এই I বের করবা, বের করে এটা হলো সম্মিলিত তীব্রতা, এটা হলো সম্মিলিত তীব্রতা লেভেল, বের করে তুমি দেখবা এটা কত হয়। যদি 120 এক্সিড করে তখন 20 এত ডেসিবেলকে এক্সিড করে তোমার এই সম্মিলিত তীব্রতা লেভেল যদি 120 ডেসিবেলের উপরে চলে যায় তখন তোমার অবশ্যই শ্রবণ ইন্দ্রিয়ে যন্ত্রণা সৃষ্টি হবে। তাহলে 120 ডেসিবেল 120 ডেসিবেল পর্যন্ত তোমার শ্রবণে অসুবিধা সৃষ্টি করবে না। তো কম্পেয়ার করে তুমি বলে দেবা যে শ্রবণে যন্ত্রণা সৃষ্টি করছে কিনা। এ ধরনের এক ধরনের অঙ্ক। এটা গেল তীব্রতা লেভেলের উপর। খুবই ইম্পর্টেন্ট বিষয়, এটা খেয়াল রাখবা সবাই। আর 6 নাম্বারটা হলো আরেকটা পয়েন্ট এখানে বাকি আছে, লক্ষ্য করো। সেটা হলো তোমার 6 একমুখ খোলা নল বা একমুখ বন্ধ নল, একমুখ বন্ধ নল ও দুই মুখ খোলা নল, দুই মুখ খোলা নল, খোলা নলে বা স্তম্ভের কম্পন বা স্তম্ভের কম্পন। এখান থেকে আরেক ধরনের ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। সে লক্ষ্য করো সে কি ধরনের ক্রিয়েটিভ কোশ্চেন এখানে আসতে পারে। মনে করো দুটো নল তোমাকে দেয়া হয়েছে, একটা একমুখ খোলা নল, দুটোই একমুখ বন্ধ নল, দুটোই একমুখ বন্ধ নল, একটা একটা। মনে করো শুরুতে দুটো একমুখ বন্ধ, এটার দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, L1 50 সেন্টিমিটার, আর এটার দৈর্ঘ্য 51 সেন্টিমিটার। মনে করো 51 L2 ইকুয়াল টু 50 সেন্টিমিটার। এই দুটো একমুখ বন্ধ নল তোমাকে দেয়া হলো, দৈর্ঘ্য দেয়া আছে। এখন একটা সুরশলাকাকে আঘাত করে এই মুখে ধরা হলো, ধরা হলে তুমি এদের থেকে নির্গত শব্দ প্রতি সেকেন্ডে 3টি বিট তৈরি করলো। n সমান তোমার 3টা বিট তৈরি হলো, 3 হার্টজ, 3টা বিট তৈরি হলো। তোমাকে কোশ্চেন করা হলো যে শব্দের বেগ নির্ণয় করো। শব্দের বেগ 1 নাম্বার কোশ্চেনটা হলো শব্দের বেগ v কত। তো তুমি তখন কি করবা, বেগ বের করবা কি করে? তুমি মূল সুরের কম্পাঙ্ককে খেয়াল করো। মূল সুরের কম্পাঙ্ক প্রথম নলের ক্ষেত্রে f1 সমান v/4 L1, দ্বিতীয়টার ক্ষেত্রে f2 সমান v/4 L2। এই দুটো থেকে দেখো L1 ছোট, L2 বড়। L2 যদি বড় হয় তাহলে f2 ছোট হবে, অ্যাকচুয়ালি f1 বড় হবে, তাহলে f1 ইজ গ্রেটার দ্যান f2 হবে। তাহলে তুমি f1 মাইনাস f2 সমান লিখতে পারো 3। এখান থেকে f1 এর মান এটা বসায় দেবা, f2 এর মান এটা বসায় দিয়ে তুমি এখান থেকে ক্যালকুলেশন করে শব্দের বেগ, কারণ L1 L2 জানা আছে, তাহলে তোমার শব্দের বেগ বেরিয়ে আসবে। দ্বিতীয় কোশ্চেনটা কি করতে পারে? দ্বিতীয় কোশ্চেনটা, এই নল দুটো যদি দুই মুখ খোলা হতো তাহলে কি তুমি শব্দের বেগের ওই একই মান পেতে কিনা? দুই মুখ খোলা যদি হতো, যদি এই নল দুটি দুই মুখ খোলা, দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলো, দুই মুখ খোলা হতো, এখানে শব্দের বেগের যে মানটা তুমি পাবা, এইখান থেকে এখানে যে শব্দের বেগের মানটা পাবা, সেই মানটা দুই মুখ খুলে দিলেও কি একই আসবে? তা সেটা পরীক্ষা করো। সেটা তো দুই মুখ খোলা নলে তুমি মূল সুরের কম্পাঙ্ক তখন লিখবা। দুই মুখ খোলা নলে এই 2 নম্বর প্রশ্নের উত্তরে তুমি f1 সমান v/2L1 লিখবা, আর f2 সমান লিখবা v/2L1 2L2। এইভাবে লিখে ঠিক এই পদ্ধতিতে তুমি v বের করবা। দেখবা v এর মান একই হবে না, একই হবে না, কারণ দুই নলে বায়ুস্তম্ভের কম্পনের মোড একরকম হয় না। এখানে এক মুখ বন্ধ নলে শুধু বেজোড় হারমোনিকগুলো পাওয়া যায়, দুই মুখ খোলা নল থেকে জোড় বেজোড় সব হারমোনিক পাওয়া যায়। সুতরাং বিট সংখ্যা এখানে যদি 3টে হয়, এখানে 3টে হবে না, এখানে ডাবল হয়ে যাবে। এই কারণে তোমার এই দুই মুখ খোলা নল আর এক মুখ খোলা নলে একই অবস্থায় বেগের মান, শব্দের বেগের মান একই পাওয়া যাবে না। যদিও হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের এই
ওই পাইস্তম্ভের কম্পনের প্যাটার্ন সেম হয় না বলে আমরা এই একই বেগ পাচ্ছি না দুইটার জন্য। এরকম ধরনের কোশ্চেন তোমার আসতে পারে। আবার এই একমুখ খোলা নল একটা দিতে পারে, আবার দুই মুখ খোলা নল একটা দিতে পারে। এখান থেকে দিয়ে তোমার থিওরির উপর ভিত্তি করে এই যেটা দুই মুখ খোলা নল আর এটা হলো এক মুখ খোলা নল, এই এক মুখ খোলা নল দুই মুখ খোলা নল দুটো একসাথে দিয়ে তোমাকে ক্রিয়েটিভ কোশ্চেন দিতে পারে। একটু দেখে নিও, বিভিন্ন বইতে আছে, অত ডিটেইল আলোচনা করার সময় আমাদের হাতে নেই, এজন্য অতিশয় দুঃখিত আমি। তারপরেও তোমরা যদি দেখো এই যে আইডিয়াগুলো দিয়ে গেলাম, এগুলো দিয়ে টেস্ট পেপার দেখো, বিভিন্ন কলেজের শিক্ষকরা কোশ্চেন করেছেন, তারপর বোর্ডের কোশ্চেন আছে, ওগুলো একটু দেখবা, দেখলে এখান থেকে পুরো আইডিয়াটা পেয়ে যাবা। এই মোটামুটি ছিল আমাদের নবম অধ্যায়ের ওই গাইডলাইনটা তোমাদের প্রতি। এই গাইডলাইন ফলো করলে তোমাদের উপকারে লাগতে পারে আমি আশা করি। আর এরপরে আছে দশম অধ্যায়। দশম অধ্যায়টা দশম অধ্যায়ে আমাদের আছে, দশম অধ্যায়ের নাম হলো আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, গ্যাসের গতিতত্ত্ব। গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায়টি অত বেশি বড় না, মাঝারি একটা অধ্যায়। এই অধ্যায়ের আলোচ্য বিষয় অনেক সহজ, তোমরা নিশ্চয়ই সে সম্পর্কে ধারণা আছে। তো আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের সময় খুব কম হাতে, ওই জন্য তোমাদের মন মতো করে কিছু পড়াতে পারলাম না। তারপরেও দেখো যতটুকু পারি। এটার তিনটে অংশ এই অধ্যায়। প্রথম অংশটা হলো গ্যাস সূত্রাবলী, গ্যাসের সূত্রাবলী। গ্যাস সূত্রাবলী, বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর চাপীয় সূত্র, এই তিনটে সূত্র মিলে আমরা এখানে গ্যাস সূত্রাবলী বলছি। এখান থেকে ওই যে বয়েলের সূত্রের অঙ্ক আসতে পারে, P1V1 = P2V2, এই ফর্মুলা দিয়ে তোমার অঙ্ক ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। যেমন এক্সাম্পল হিসাবে ওই যে বুদবুদের অঙ্কগুলো তোমাদের মনে আছে, একটা সমুদ্রের তলদেশ থেকে একটা বুদবুদ উঠলো, তো তার আয়তন ওখানে ছিল যা তার 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ হয়ে গেল ইত্যাদি দিয়ে অঙ্ক আসতে পারে। সেই অঙ্কগুলো লক্ষ্য করবা। সেখানে পানির বিশুদ্ধতা নিয়ে কোশ্চেন করতে পারে। বিশুদ্ধতা বলতে পানির ঘনত্ব নির্ণয় করে তখন দেখাবা যে এই পানির ঘনত্ব এটা ঠিক আছে, আর যেটা তুমি জানো পরীক্ষিত মানের সমান। বিভিন্ন কোশ্চেন আসতে পারে। এই একটা গেল। 2 নাম্বার হলো গ্যাসের গতিতত্ত্ব। গ্যাসের গতিতত্ত্বে এই জায়গাটা একটু বেশি লম্বা, গ্যাসের গতিতত্ত্ব। তো গ্যাসের গতিতত্ত্ব দেখো কি কি সেখানে আছে, কি কি তোমার কোশ্চেন হতে পারে, ক্রিয়েটিভ কোশ্চেন। গ্যাসের গতিতত্ত্বের মূল বিষয়বস্তু হলো গড় বর্গবেগের বর্গমূল। এই রাশিটা বিভিন্নভাবে তুমি প্রকাশ করতে পারো। সি হলো গড় বর্গবেগের বর্গমূল। গড় বর্গবেগের বর্গমূল প্রথম তোমার √3p/ρ, এটা একটা। তারপরে সি সমান তোমার আরেকটা আছে √3RT/m। এম হলো আণবিক ভর বা এক মোলের ভর, আর হলো মোলার ধ্রুবক, টি পরম তাপমাত্রা জানো। এই সি সমান আবার তুমি লিখতে পারো √3kT/m, 3kT/m। এম হচ্ছে একটা অণুর ভর। তো আর কে বলছিলেন ধ্রুবক তোমরা জানো। আবার সি সমান তুমি লিখতে পারো √C1/C2 √T1/T2। এই দেখো কতগুলো ফর্মুলা সি এর। তার মানে তোমার এক একটা অবস্থা ভেদে তোমার কিভাবে ডেটা দেওয়া আছে সেই অনুসারে তুমি এই ফর্মুলা সিলেক্ট করে ব্যবহার করবা। গ্যাসের গতিতত্ত্বে গড় বর্গবেগের বর্গমূল রিলেটেড তোমার ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। যেমন তোমাকে দুটো পাত্র দেওয়া হলো গ্যাসের, একটা নাইট্রোজেন গ্যাস, একটা হাইড্রোজেন গ্যাস দিয়ে দেওয়া হলো। অন্যান্য তথ্য দিয়ে তোমাকে বলা হলো দুটোর মধ্যে তোমার বের করো, তুমি ওই গড় বর্গবেগের বর্গমূলের অনুপাতটা বের করে দাও। তারপরে তোমার আসছে গতিশক্তি। গতিশক্তি ই সমান মোট গতিশক্তি 3/2 nRT, এটা মোট গতিশক্তি। মোট গতিশক্তি একটু পরিবর্তন করে তুমি লিখতে পারো m/m/RT, এভাবে লিখতে পারো। তো
তো এন হচ্ছে মোল সংখ্যা, 1 মোলের জন্য হলে তো তুমি জানো n = 1 হয়ে যাবে। আরেকটা আছে গড় গতিশক্তি। গড় গতিশক্তি 3/2 kT, কে বলছেন ধ্রুবক। গড় গতিশক্তি, মোট গতিশক্তি, এটার উপর ভিত্তি করে কোশ্চেন আসতে পারে। এই দুটো অংশ গেল। আরেকটা অংশ আছে, আরেকটা অংশ তোমার হলো এই যে শক্তির সমবিভাজন নীতি এবং স্বাধীনতার মাত্রা। শক্তির সমবিভাজন নীতি এবং স্বাধীনতার মাত্রা। শক্তির সমবিভাজন নীতি ও স্বাধীনতার মাত্রা, ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাতন্ত্র সংখ্যাও বলা হয়, স্বাধীনতার মাত্রা। তো এখান থেকে কি রকম ভাবে কোশ্চেন আসতে পারে, যেমন ধরো তোমাকে দেয়া হলো 2 গ্রাম হিলিয়াম গ্যাস, বলা হলো 2 গ্রাম হিলিয়াম গ্যাস তোমার একটা পাত্রে আছে, ওর স্বাধীনতার মাত্রা কত, এটা বের করে দাও। আরেকটা কোশ্চেন কেমন করতে পারে, ওই গ্যাসের তাপমাত্রা মনে করো 30 ডিগ্রি থেকে তোমাকে 90 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করা হলো, উন্নীত করা হলো, তাহলে কত তাপ শক্তির প্রয়োজন হয়। এই ধরনের বিভিন্ন কোশ্চেন এখান থেকে দিতে হবে। তবে এটা সম্ভাবনা খুব কম, উপর থেকেই তোমার এখান থেকে কোশ্চেন আসলে ওই দুটোর মধ্যে দিয়ে থাকার সম্ভাবনা বেশি। এটার মধ্যে দিয়ে কম, এই সমবিভাজন নীতির উপর দিয়ে কোশ্চেন আসা, ক্রিয়েটিভ কোশ্চেন আসার সম্ভাবনা এখান থেকে কম, এই জায়গার থেকে বেশি। এই গেল দুটো অংশ। আরেকটা হলো আর্দ্রতা মিতি বলে এখানে একটা অংশ আছে, আর্দ্রতা মিতি। আর্দ্রতা মিতিতে দেখো 3 নাম্বার পার্ট, এই অংশের 3 নাম্বার পার্টটি হলো আর্দ্রতা মিতি। আর্দ্রতা মিতি, এই আর্দ্রতা মিতি এই অংশে আছে তোমার পরম আর্দ্রতা, শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা। এই 3টি রাশি, পরম আর্দ্রতা, শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা। তো এর উপর ভিত্তি করে তুমি দুটো এখানে ফর্মুলা পাচ্ছ। একটা হলো ওই শিশিরাঙ্ক নির্ণয়ের ফর্মুলা, থিটা, শিশিরাঙ্ক যদি থিটা হয় তাহলে সিক্ত শুষ্ক বাল্ব থার্মোমিটারের শুষ্ক বাল্ব থার্মোমিটার তাপমাত্রা, জি গ্লেসিয়ারের উৎপাদন, θ1 - θ2। এইটা দিয়ে তুমি নির্ণয় করতে পারবা শিশিরাঙ্ক। আর একটা আছে R = × 100%। এই তো শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ আর বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয়, এটা দিয়ে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা যায়। এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, যেমন মনে করো কোনো একদিন বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, আর বায়ুর তাপমাত্রা মানে শুষ্ক বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা, আর ওই দিন সিক্ত বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা আরেকটা 28 ডিগ্রি সেলসিয়াস, আর গ্লেসিয়ারের উৎপাদন, এটা দিয়ে আসে। তাহলে বলা হলো শিশিরাঙ্ক বের করো এবং আপেক্ষিক আর্দ্রতা বের করো। আনুষঙ্গিক অন্যান্য ডেটা তোমাকে দেওয়া হলো। এরকম ভাবে দিয়ে আরো একটা ডেটা সেট দিয়ে তোমাকে বলতে পারে, ধরো একটা দিল চট্টগ্রামের জন্য, একটা ডাটা সেট দিয়ে দিল তোমাকে ঢাকার জন্য। তো বললো যে কোন জায়গার আপেক্ষিক আর্দ্রতা বেশি, অথবা বললো কোন জায়গার লোক বা কোন জায়গার মানুষ অধিকতর অস্বস্তি বোধ করবে, ইত্যাদি বিষয়ের কোশ্চেন এখান থেকে দিতে পারে। তো তোমরা এগুলো একটু যত্ন করে পড়বা। এখান থেকে এই মোটামুটি ছিল আমাদের অতি দ্রুত তোমাদের এই টোটাল ফার্স্ট পার্টের উপরে একটা গাইডলাইন দেওয়ার প্রয়াস। তো জানি না কতটুকু তোমাদের উপকারে লেগেছে। এত কম টাইমে তোমাদের মনোবল বৃদ্ধি করা ছাড়া আর কোনো শেখানো কিছু আমি পারিনি, ওইটুকু তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর পরীক্ষার পূর্ব রাত্রের জন্য বা পরীক্ষার জন্য তোমাদের কিছু কথা বলতে চাই, সেগুলো একটু জেনে নাও। আমাদের সময় মনে হয় আমরা শেষ সময়ের দিকে চলে এসেছি, আমাদের হাতে হয়তো আর 2-4 মিনিট সময় থাকতে পারে। তো লক্ষ্য করো যে বিষয়গুলো তোমার পরীক্ষার পূর্ব রাত্রে এবং পরীক্ষার হল পর্যন্ত তোমার যে দরকার যেগুলো জানা, সেগুলো একটু তোমাকে বলে দিই। তোমাদের মানে আমার বাস্তব জীবনের সাথে মিল দিয়ে এবং তোমাদের বয়সে যখন আমি ছিলাম সেই সমস্ত অভিজ্ঞতা থেকে কয়েকটা কথা তোমাদের বলতে চাই। যদিও কথাগুলো তুমি বিভিন্ন শিক্ষকের কাছ থেকে শুনে থাকতে পারো, তারপরেও আমাদের কাজ হলো আবার তোমাকে স্মরণ করিয়ে দেওয়া বারবার, তোমার যেন ভুল না হয়। পরীক্ষার হলটা তো এমনি একটা খারাপ জায়গা স্টুডেন্টদের জন্য, তো ওই জন্য বলছি, সতর্ক করে দিতে আমরা চাই। তো
প্রথমে তুমি ঠিক টাইমে উপস্থিত হবো পরীক্ষার হলে। কোনোভাবেই পরীক্ষার হলে দেরি করে পৌঁছানো যাবে না। পরীক্ষার হলে দেরি করে গেলেই মস্তিষ্ক উত্তেজিত হয়, কিছুক্ষণ লেখাই যায় না। তো তারপরে তোমার কোশ্চেন সিলেকশন তোমাকে খুব সতর্কতার সাথে করতে হবে। তোমার ভালো অপশান আছে, 8টা আছে। 8টার মধ্যে থেকে পদার্থবিজ্ঞানে তোমাকে 5টা কোশ্চেন লিখতে হয়। সে বিষয়ে তুমি খেয়াল রাখবা তুমি কোন 5টা কোশ্চেন ভালো পারো, যেখান থেকে তোমার কম লস হয় বা লস উইদাউট লস তুমি যাতে সকল প্রশ্নের উত্তর করতে পারো, সেভাবে তোমাকে সিলেকশন করতে হবে। আর তোমাকে একটা দৃষ্টি রাখতে হবে যে তুমি পার কোশ্চেনে কতটুকু সময় পাচ্ছ, সেদিকের দিকে একটু খেয়াল রাখতে হবে। তবে চিন্তিত হওয়ার কারণ নেই, একটায় যদি একটু বেশি সময় লেগেও যায় তো অন্যটায় সেটা মেক আপ করতে পারবা। ওইভাবে তুমি তারপরেও একটু হিসাব রাখবা। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো কেয়ারফুলি খুব শান্ত সুস্থ মস্তিষ্কে এগুলো তুমি ফিল আপ করবা, কোনোভাবেই এগুলো ভুল করা চলবে না। তারপর অবাঞ্ছিত কথাবার্তা উত্তরে না লিখে উত্তরগুলো প্রাসঙ্গিকভাবে তুমি উত্তর দেবা, তোমার যথার্থ উত্তর দেবা। আর না জেনে উল্টোপাল্টা সায়েন্সে লেখা আমি মনে করি না ভালো। তারপরেও তোমার যখন পরীক্ষার হলে স্টুডেন্ট অনেক নিরুপায় হয় তখন লিখতে থাকে নিজের মত মতো করে, তো ওটা খারাপ না, তো তুমি ট্রাই করতে পারো। তো এই ছিল। আর আমরা খাতা মূল্যায়নের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে পার্টে যেখানে একটা অঙ্ক থাকে, সহজ একটা অঙ্ক থাকে সব ক্ষেত্রেই, ওই সহজ অঙ্কটি করতে গিয়েও তোমরা ঝামেলা করো। কারণ লিখে টিকে তুমি শেষে এককটা লেখো না, এককটা না লিখে তোমরা অবশ্যই 1 নাম্বার কাট হয়ে যাবে, ওখান থেকে তুমি 1 নাম্বার কম পাবা। তো ওই জন্য সাবধান সবাই, ওই পার্টের উত্তরটা যখন শেষ হয়ে যাবে তুমি অবশ্যই তার একক লিখবা, একক লিখতে কেউ ভুল করবে না। তো আর তুমি জানো যে ডেটাগুলো যদি সঠিক ইউনিটে নিয়ে তুমি যদি ফর্মুলাটা লিখে দিতে পারো তাহলে ওখানে 1 পাবা, আর যদি ডেটাগুলো বসাতে পারো তাহলে 2 পাবা। ক্যালকুলেশন রং হলেও তুমি 2 নাম্বার পাবা, এটা মনে রেখো। সুতরাং সঠিকভাবে ক্যালকুলেশন না করলে 1 নাম্বার কাট হয়ে যাবে। আর সর্বোপরি কথা হলো, আরেকটা কথা, অনুধাবনের উত্তরগুলো অবশ্যই প্রাসঙ্গিকভাবে দেবা। যে জায়গা থেকে তার উত্তর আসবে ঠিক সেই জায়গাটায় ফোকাস করবা, টিচার তোমার প্রতি অত্যন্ত খুশি হবেন। আর আরেকটা মনে রাখবা যে তোমার টেক্সট বইয়ের শিখন ফলে যেগুলো বলা হয়েছে সেই শিখন ফল থেকেই কোশ্চেনগুলো ইয়েগুলো তোমার ওই চতুর্থ পার্টটা অর্থাৎ পার্টটা পার্টটা তোমার কোশ্চেনগুলো আসবে। অধিকাংশ ক্ষেত্রেই শিখন ফলের প্রতি একটু লক্ষ্য রেখো। প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার আগে কোন কোন টপিকের আমি যে টপিকগুলো তোমাদের উল্লেখ করে দিলাম ওগুলোর মধ্যে শিখন ফলটা কি আছে সেটার উপর একটু লক্ষ্য রাখবা। শিখন ফলকে সাধারণত গুরুত্বের সাথে দেখে আমরা যারা কোশ্চেন করি বা যারা কোশ্চেন করেন তারা খেয়াল রাখেন ওই শিখন ফল আমাদের কারিকুলাম, ওটা মনে রাখতে হবে। ওই কারিকুলামের বাইরে ইউজুয়ালি যাওয়া হয় না, তো তোমরা ওগুলো ভালো করে দেখে তারপরে বাইরে যদি পড়তে পারো পড়বা। ওকে, এই ছিল। আর সবচেয়ে বড় কথা হলো তোমার শরীর এবং মন দুটোই সুস্থ রাখতে হবে পরীক্ষা ভালো করার জন্য, এর কোনো বিকল্প কিছু নেই। তো তার জন্য তোমার মস্তিষ্ককে যদি তুমি সুস্থ না রাখতে পারো তাহলে মস্তিষ্কের কাছ থেকে তুমি কিছু পেতে পারো এমন আশা করা যায়? কোনোভাবেই না। এই জন্য তুমি অবশ্যই পরীক্ষার পূর্বরাত্রে, বিশেষ করে সায়েন্স পরীক্ষাগুলো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, এগুলো পরীক্ষার আগে তুমি অন্তত পক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমাবা। 7 থেকে 8 ঘন্টা ঘুমালে পরের দিন তুমি 3 মাস, 4 মাস, 6 মাস আগের পড়াও তোমার মস্তিষ্ক তোমাকে দিতে থাকবে, তুমি ঠিক মতো উত্তর পাবা, সেখান থেকে খুব সাবলীলভাবে উত্তরগুলো আসতে থাকবে। কিন্তু মস্তিষ্ক যদি উত্তপ্ত করো আগের দিন রাত্রে না ঘুমিয়ে, তাহলে তোমার হয়তো আগের দিন রাতে যা পড়লে তাও বিক্ষিপ্তভাবে তোমাকে পরীক্ষার হলে তোমার খুব খারাপ অবস্থা সৃষ্টি হতে পারে। ওই জন্য আমি প্রার্থনা করি যে তোমাদের সব পরীক্ষা ভালো হোক এবং তোমরা সুস্থ মনে সুস্থ শরীরে পরীক্ষা দাও। পরীক্ষার যদি কোনো কারণে কোনো পরীক্ষার হলে মস্তিষ্কের উত্তপ্ত অবস্থা সৃষ্টি হয়, সাথে সাথে তুমি তোমার হেড ডাউন করে মস্তিষ্ককে কুল করে নেবা, তারপরে লেখা শুরু করবা। কখনো উত্তপ্ত মস্তিষ্ক রেখে পরীক্ষার খাতায় লেখা শুরু করবে না, তাহলে দেখবা যেটাই লিখতে যাচ্ছে ওটা ভুল হচ্ছে। এই জন্য তুমি যদি কখনো কারো এরকম হয় যে যেতে দেরি হয়ে গেল, তখন তুমি হেড ডাউন করে সেই সৃষ্টিকর্তাকে, আল্লাহকে, ঈশ্বরকে স্মরণ করে একবার চোখ বন্ধ করে কিছুক্ষণ কুল ডাউন করে থাকবা, তারপরে তুমি লেখা শুরু করো, দেখবা সব ঠিক মতো হচ্ছে।
তোমাদের প্রতি অশেষ শুভেচ্ছা রইল, আশীর্বাদ রইল, তোমরা ভালো করো, মঙ্গল করো।